আমি মানে এখান থেকে উদাহরণ টানছি, ওখান থেকে উদাহরণ টানছি, ফলে যে জিনিসটা হচ্ছে তোমার কানেক্ট করতে অসুবিধা হয়ে যাচ্ছে। এটাকে তোমরা যদি কখনো আর্টস অফ প্রেজেন্টেশন নাও, ওখানে বলা হয় অর্গানাইজেশনাল কনফিউশন, যে এই জায়গার এইটা আমি ধরতে পারছি না, টিচার এই জায়গায় ধরতে পারছি না, ওই এই টপিক থেকে ওই টপিকে যাচ্ছে আমি ধরতে পারছি না। এই কানেক্টিং দ্য ডটস, ওই ব্যাপারটার জন্য দরকার একটা আগে থেকে একটু প্রস্তুতি। অন করেছো? আচ্ছা, তো যেটা বলছিলাম যে ওই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরের প্রসেসগুলো এইরকমভাবে টেকনোলজি ব্যবহার করে এক ধরনের একটা টপ ডাউন অ্যাপ্রোচ তৈরি করা হয়েছে। এই টপ ডাউন অ্যাপ্রোচের কনটেক্সটে যেটা হয়েছে যে এটা যে অন্য আরও কোনো ফ্রুটফুল ওয়েতে যে ফ্লারিশ করতে পারত বা অন্যদিকে বিকাশ করতে পারতো, সেই ব্যাপারটা হয়নি। থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা বলা হয় সেটা কি? সেটা হচ্ছে কম্পিউটিং আসার ফলে। হ্যাঁ, তো এই কম্পিউটিংয়ের ব্যাপারটা কেন আমাকে এত সুবিধা দিচ্ছে? কারণ একটা জিনিস খেয়াল করো, যে কোনো কম্পিউটিং ডিভাইসের মূল জিনিসটাই হচ্ছে মেমোরি, তাই না? একটা মেমোরি আছে, এই মেমোরির উপর ভিত্তি করে আই ক্যান ডিসাইড মাই নেক্সট অ্যাকশন, ঠিক আছে? তো এর ফলে যে জিনিসটা হচ্ছে, এর মেমোরির ভিতরে আমি এনকোড করতে পারি ওয়ার্কারের কিছু দক্ষতা, কিছু স্কিল। এই এনকোডিংটা আমার রয়ে যাচ্ছে এবং আমি মনে করছি অ্যাজ অ্যান এমপ্লয়ার এই পার্টিকুলার মেমোরিটা আমি অন্য ওয়ার্কারের কাজে লাগাতে পারছি। হ্যাঁ, এই যে আমরা একটু আগে যেটা দেখছিলাম সায়েন্টিফিক ম্যানেজমেন্টের কনটেক্সটে, যেটা হচ্ছিল যে ম্যাকডোনাল্ডস যেই ইগুলো ব্যবহার করে পদ্ধতিতে, এই সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ইউজ করে, সেটার অল্প কিছু আমি বোধহয় 2-3 ক্লাস আগে বলেছিলাম, আজকে একটু ডিটেলসে বলি। সেটা হচ্ছে কি, মূলত ফাস্ট ফুড রেস্টুরেন্টগুলোর ব্যবসায়িক চাহিদা কি, মানে ক্লায়েন্টকে যত তাড়াতাড়ি সম্ভব ফুড দেয়া, তাই তো? তার মানে এই প্রোডাকশন প্রসেসটাকে, ফুড প্রোডাকশন প্রসেসটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। সেটা তুমি কীভাবেই করো, সেটা হচ্ছে তুমি আগে থেকেই ফুড হ্যাফ প্রসেস করে রেখে দাও। তোমার বার্গারের প্যাটি সব কিছু, এবং সব কিছু যেখানে ওয়ার্কার কাজ করবে ওই জায়গায় তুমি একেবারে খুব চমৎকারভাবে সাজিয়ে রেখে দাও, যাতে করে তোমাকে নিতে বেশি সময় না লাগে। হ্যাঁ, মানে নিয়ে তুমি ওয়্যার হাউসের পিছন থেকে নিয়ে আসবা, তারপরে কাজ করবে না, একেবারে তোমার সাথেই থাকবে। আচ্ছা, তো তাহলে যেটা হচ্ছে মুশকিলটা, সেটা হচ্ছে যে আমি ওয়ার্কারের জন্য কিন্তু খুব বেশি এখানে চিন্তাভাবনার অবকাশ নাই, মানে তার কাছে সমস্ত কিছু রেডি। এখন এখানে দুইভাবে তুমি দেখতে পারো, ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। আমি কম্পিউটার সায়েন্সের ভাষায় বলি। ফ্রন্ট এন্ডটা কি, যেখানে অর্ডার নিচ্ছে। নেক্সট টাইম তুমি যে কোনো ফাস্ট ফুড, এই যে আমাদের নিচের তলায় যে আছে KFC, এখানে গিয়ে একটু খেয়াল করো, মানে কেউ এসে আমাকে একটু রিপোর্ট করবা। আমি ফাস্ট ফুড খাই না, কিন্তু যেন আমি খুব বেশি KFCতে খুবই কালে ভদ্রে যাওয়াই হয় না একদম। আমি জানি না এদের বাংলাদেশে এটার প্রোগ্রেশনটা কী হয়েছে, কিন্তু ম্যাকডোনাল্ডসের যে ইউজুয়াল প্র্যাকটিস, সেটা হচ্ছে যে তুমি সামনে যখন অর্ডার নিচ্ছে, অর্ডারের মধ্যে রেজিস্টারের ভেতরে সমস্ত ফুডের নাম লেখা আছে, দাম না কিন্তু নাম লেখা আছে, এবং সে কী বলে ওয়ার্কার, সে কিন্তু আরবিট্রারিলি ডিসাইড করতে পারে না যে এইটার দাম এত, আমি এত টাকা। মনে করো কোনো একটা বার্গারের দাম, মনে করো আমি বাংলাদেশের কনটেক্সটে বলি, মনে করো 400 টাকা। এই 400 টাকা কিন্তু সেট করা আছে কম্পিউটারের ভেতরে। তুমি ইচ্ছা হলে এটাকে কমিয়ে 300 টাকা করতে পারো না, 200 টাকা করতে পারবে না। এইটা হলো কি, আমি আমার কম্পিউটিং ব্যবহার করে আমার মানে প্রাইসিংয়ের ক্ষেত্রে আমি একটা ক্রিয়েট করলাম যে কেউ এটাতে নাক গলাতে পারবে না, আমি যেটা সেট করে দেবে। অনেক জায়গায় দেখবে যে অনেক স্টোরে, এখনকার ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে জিনিসপত্র ফ্লোরে আছে, তুমি একটা নিয়ে গেছো রেজিস্টারের কাছে বা যেখানে যে ক্যাশ কাউন্টারে, ও স্ক্যান করে দাম পাচ্ছে না। কারণটা কি? ওটা কম্পিউটারে ঢোকানো হয়নি। কম্পিউটারে ঢোকানো না হতে সে তখন করছে কি, তার ম্যানেজারকে জিজ্ঞেস করছে, ম্যানেজার এসে দামটা বলছে, বা ম্যানেজার আরেকজনকে ডাকছে, স্টক বয় বা ডেকে বলছে দামটা। মানে চিন্তা করছো আমরা ওই যে মেমোরির উপরে কতখানি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, যে
ওয়ার্কার আর নিজের মতো করে আর চিন্তা করতে পারছে না, তাকে টেমপ্লেট দিয়ে দেওয়া হয়েছে যে এটা জাস্ট স্ক্যান করলেই অটোমেটিক্যালি কম্পিউটার আসবে এবং ওইটা অটোমেটিক্যালি তোমার ওই পয়েন্ট অফ সেল কম্পিউটার ওইটাকে করে কী বলে অ্যাড করে তোমাকে বলবে যে এত টাকা পেমেন্ট করে এবং দেখাচ্ছে। কাজটা খুব ইজি হয়ে গেল। কিন্তু ওয়ার্কারের যে এই প্রসেসটা থেকে, এই টেমপ্লেটটা থেকে যদি বের হওয়ার একটা প্রয়োজন হয়, তখন দেখবে যে একটা গ্যাঞ্জাম লেগে গেছে। ওই যে গ্যাঞ্জামটা হচ্ছে ওই ধরনের যে এমন একটা প্রোডাক্ট হয়তো ফ্লোরে রাখা আছে যেটার দাম ঢোকানো হয় নাই, কোনো একটা ভুলে ঢোকানো হয় নাই, সে এটা নিয়ে তখন হুলস্থুল পড়ে গেল। তখন দেখা গেলো যে ওই সামনে কাউন্টারের সামনে লাইন বেড়ে গেছে, কারণ সে ওইটা খুঁজতে গিয়ে এই যে এই ঝামেলাগুলো মানে আমরা অটোমেশন ব্যবহার করে যে প্রসেসটাকে সামনের দিকে মানে ফাস্ট করার চেষ্টা করছি, সেইখানকার ওই জায়গায় যেটা হচ্ছে যে ওখানে কাজ করছে তার বুদ্ধির উপর আমি কোনো বিশ্বাস রাখছি না, পাত্তা দিচ্ছি না তাকে যে সে বুদ্ধি খাটিয়ে বা একটা কিছু সিচুয়েশন ম্যানেজ করবে, সেটা আমি করছি না। ম্যাকডোনাল্ডসেও একই জিনিস, তারা করে কি মনে করো সামনে থেকে একটা অর্ডার নিচ্ছে, যে সে ওই যে মেশিনটা আছে তার সামনে যেটাকে ক্যাশ রেজিস্টার বলে, ওখানে বাটনগুলোর উপরে শুধু ছবি দেয়া আছে যে, এবং তোমার পিছনের বোর্ডে লেখা থাকে, যেটা এই যে তুমি KFC-তেও দেখবে যে এখানে লেখা আছে যে এইটার দাম এত, কম্বো মিলের দাম এরকম, এগুলো সব দেওয়া আছে। ওখানেও কিন্তু তাই, সে ওখানে তাকে এই বারবার রিং করা বলে এটাকে, নর্মালি বাংলাদেশে কী বলে আমি জানি না, এটাকে মানে সে বারবার পাঞ্চ করে ওটার দাম লিখছে, এইরকম কোনো কিছু নাই, জাস্ট একটা বাটনে চাপ দিচ্ছে, ফাস্ট হয়ে যাচ্ছে, দাম অ্যাড হয়ে যাচ্ছে। এখন তুমি যদি একটু ঝামেলা করতে চাও, তুমি তাহলে তাকে এইভাবে বলতে পারো যে এই কম্বো মিলের আমি ফ্রেঞ্চ ফ্রাইসটা নিব না, এখন কত দাম হবে আমাকে বলেন। দেখবা যে মানে অল হেল ব্রেকস আউট, দেখবে যে মানে এটা বলতে পারবে না, কারণ এটা ওই প্রসেসে দেয়া নাই, অ্যাসেম্বলি লাইন এইভাবেই কাজ করে। আচ্ছা, তারপরে আরও মজার ব্যাপার সেটা হচ্ছে কি, যখন তুমি অর্ডার নেওয়া হয়ে গেল, অর্ডারটা মুখে বলার দরকার পড়ছে না, তোমার কিচেনের একটা এরকম স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে যে এই অর্ডার আসছে, ওইটা দেখে সে করছে কি ঝটপট বের করে ব্রেড বের করে সামনে রাখছে, ব্রেডের উপরে মেয়োনেজ অথবা বাটার যেটা লাগাচ্ছে, আর ওইদিকে একটা প্যাটি ইসের মধ্যে মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছে। আমরা তো সবাই মাইক্রোওয়েভ চিনি, তাই না? এবং মাইক্রোওয়েভের কতক্ষণ এটা গরম হবে সেটারও তার চিন্তা করার কিছু নাই, এটা অলরেডি সেট করে দেওয়া আছে, খালি তার স্টার্ট বাটনটা চাপ দিতে হবে, ওইটা দিয়ে সেইগুলো লাগাচ্ছে, ওই ততক্ষণে এটা হয়তো হয়ে গেছে, 1 মিনিটের মধ্যে গরম হয়ে গেছে, বিপ বিপ আওয়াজ হচ্ছে, ওইটা বের করে বার্গারের প্যাটির উপর রাখলো, রেখে লেটুস বা যা কিছু টমেটো যা কিছু দিল, দিয়ে বাস ভাজ করে সামনে ঠেলে দিল, ফাস্ট, ঠিক আছে? কিন্তু এই প্রসেসটাতে দেখো যে তার কোনো নিজস্ব বুদ্ধি খাটাতে হচ্ছে না, ওই সমস্ত ইভেন ম্যাকডোনাল্ডসে এরকমভাবে স্কুপ কথাটা বুঝি আপনারা, বিশেষ ধরনের চামচ, ওদের ফ্রেঞ্চ ফ্রাইজের জন্য স্পেশাল চামচ আছে, মানে ওইটা তুমি ফ্রেঞ্চ ফ্রাইজ যেখানে ফ্রাই হচ্ছে ওখান থেকে তুললে যখন রাখছে এক জায়গায়, ওখান থেকে যে প্যাকেটে দেবে ওইটাতে তুলে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডে, মানে এই অটোমেশনের আরেকটা প্রধান লক্ষ্য ছিল হলো স্ট্যান্ডার্ডাইজেশন, কারো প্যাকেটে বেশি ফ্রেঞ্চ ফ্রাইজ চলে যাবে, কারো কম যাবে, এটা যাতে না হয়, এবং ফ্রেঞ্চ ফ্রাইজের কালারও যাতে একই রকম থাকে। তো এই পুরো জিনিসটাকে অটোমেট করা হয়েছে এইভাবে, এবং এটা বলতে পারো যে 60s-এর শেষ দিক থেকে 70s-এ এগুলো আরও সামনের দিকে এসছে, এবং এখানে মানে স্তরে স্তরে তোমার কম্পিউটিংয়ের ব্যাপার আছে। ওইখানে তুমি সে তো এটা তৈরি করে ছেড়ে দিল, বাট কোন ওয়ার্কার যারা ওই যে ক্যাশ রেজিস্টারে দাঁড়িয়ে আছে, কতগুলো বার্গার বিক্রি করেছে, কতগুলো অ্যাপল টার্ট বলছি আমি আমেরিকার কনটেক্সটে, অ্যাপল টার্ট আমেরিকায় খুব কতগুলো কোক কোন সাইজের বিক্রি করলো, সব কিছু তোমার ম্যানেজার দেখতে পারে, যেহেতু এভরিথিং ইজ কম্পিউটারাইজড, এবং সেটার উপর ভিত্তি করে সে পরের দিনের ডিসিশন নিতে পারে। ওখানে যেমন যেটা করে যে মূলত মনে করো বৃষ্টির দিনে হয়তো বেশি লোকজন আসবে বা কম লোকজন আসবে, তোমার লোকেশনের উপর নির্ভর করছে। হ্যাঁ, মনে করো আমাদের এখানে ঈদের বন্ধ, KFC-র অবস্থা কিন্তু খুব একটা, বা চারপাশেই KFC কিন্তু তখন করবে কি 2 জনের জায়গায় 1 জন ওয়ার্কার নিয়ে আসবে, বা 4 জনের জায়গায় 3 জন নিয়ে আসবে, ম্যাকডোনাল্ডসও তাই করে।
এবং সেইটার এগেনস্টে আবার ম্যানেজারের ডিসিশন কতখানি হয়েছিল যে সে একজন ওয়ার্কারকে বাড়ি পাঠিয়ে দিল। মনে করো একদিন বৃষ্টি হচ্ছে, বেশি লোকজন নাই, সে বলল যে আচ্ছা ইউ মে গো হোম, তাকে বাড়ি পাঠিয়ে দিল। যে আর বেশিরভাগ ওয়ার্কার যারা এখানে কাজ করে এরা কিন্তু মানে টেম্পোরারি স্টুডেন্ট বা একদম লোয়ার ওয়ার্কিং ক্লাস, যাদের খুব বেশি আচ্ছা ঠিক আছে কাজ করলাম না চলে গেলাম, বা কিন্তু পেমেন্টও ওরকম ভালো না। কিন্তু ওই ওয়ার্কারের প্রোডাক্টিভিটি তারা কিভাবে কাউন্ট করছে, যে কতজন কাস্টমার সার্ভ করা হচ্ছে, তাকে কতজন ওয়ার্কার সার্ভ করছে, এইটার একটা রেশিও, আর কিছুই না। এই রেশিওটা যত ভালো হবে, মানে যত কম ওয়ার্কার দিয়ে যত বেশি লোককে তুমি সার্ভ করতে পারবা, ওইটা আবার কে ঠিক করে দিচ্ছে? তোমার কম্পিউটার তোমাকে করে দিচ্ছে, বলে দিচ্ছে যে এই রেশিও হলে ইউ আর ফাইন। এইটার উপর আবার ম্যানেজারের বোনাস নির্ভর করে যে সেই রেশিওটা মেনটেন করতে পারছে কিনা। তাহলে বুঝতে পারছো যে কীভাবে একদম পুরো অটোমেটেড একটা এনভায়রনমেন্ট তৈরি করে ফেলছে। হ্যাঁ, তো এখন মজার বিষয়, আমি এটা দেখা দরকার যে বাংলাদেশের ফাস্টফুড রেস্টুরেন্টগুলো এগুলো কতখানি করে, বা এগুলো আসলে কতখানি এমপ্লয় করে। যদি কি বলে চেইন হয়, ফ্র্যাঞ্চাইজ হয় ইসের বাইরের, তাহলে ডেফিনেটলি করে। আর নর্মালি হলে হয়তো একটু স্লো, একটু কম কম্পিউটার ব্যবহার করছে বা ইসের। তো এই যে এই ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট, এখানে কি হচ্ছে, ওয়ার্কার হচ্ছে পুরোপুরি রোবট। আচ্ছা, এখানে আরেকটা মজার ডেভেলপমেন্ট বলি, এটা তোমরা জেনেছো কিনা আমি জানি না। ম্যাকডোনাল্ডসে ওরা এখন কিয়স্ক ব্যবহার করা শুরু করেছে। কিয়স্ক কথাটা বুঝি আমরা? কিয়স্ক হচ্ছে আর কিছুই না, একটা প্যানেলের মতো, এটিএম মেশিনের মতো একটা প্যানেল আছে। এই প্যানেলের মধ্যে তোমার প্রত্যেকটা যেই ধরনের খাবার পাওয়া যায় সেগুলোর একটা বাটন দেয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তুমি এবং সেখানে যেটা করতে পারো, সে বলছে যে তুমি কি কি অ্যাড করবা, বার্গারের ভিতরে শুধু প্যাটি রাখবা, নাকি এটার সাথে 2টা চিজ দিবা, নাকি এটার সাথে লেটুস দিবা, টমেটো দিবা, সব কিছুর প্রাইসও লেখা আছে। তুমি খালি বাটন টিপবা, বাটন টিপে ওগুলো অ্যাড হয়ে কত হলো সেটার একটা আসবে। তারপরে তুমি যখন সাবমিট করবা, ওইটা চলে গেল, অর্ডার কিচেনে চলে গেছে। তুমি খালি গিয়ে ওই যেখানে সার্ভিং এরিয়া, ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকো, তোমার বার্গার তৈরি হয়ে চলে আসবে। এখানে কি হলো, এই কিয়স্কটা ব্যবহার করে ফ্রন্ট এন্ডে যেই ওয়ার্কাররা ছিল তাদেরকে গায়েব করে দেওয়া হলো। এটা কবে হলো জানো? 2015-তে ম্যাকডোনাল্ডস ওয়ার্কাররা স্ট্রাইকে গেল যে তাদের পে বাড়াতে হবে। তখনই নিউ ইয়র্ক সিটির কয়েকটা বড় বড় ম্যাকডোনাল্ডস এই কাজ করলো, তারা এরকম কিয়স্ক নিয়ে আসলো, এবং লন্ডনেও চলে আসলো এরকম, যে অটোমেট করে ফেলছে। আমি আমার ওয়ার্কার গ্যাঞ্জাম করে, ঝামেলা করে, যাও চলে যাও, দরকার নেই, আমি আমার এইটা দিয়ে করবো। এবং ক্লায়েন্টও হ্যাপি, ও আচ্ছা আমি আমার পছন্দ মতো। এটাও কিন্তু এক ধরনের ছদ্ম চয়েস, তাই না? যে তুমি এর বাইরে, এখানে যা দেয়া আছে এর বাইরে যদি কিছু চাও পাবা না, কিন্তু এর মধ্যে তোমাকে ডিসাইড করলে খুব ফাস্ট হয়ে যাচ্ছে। তুমি খালি করে পেমেন্ট করে, তুমি ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারো, ক্যাশ দিয়েও পেমেন্ট করতে পারো, আমাদের মেট্রোতে যেরকম হয় এরকম করে, ব্যাস এগুলোকে বলে ভেন্ডিং মেশিন। হ্যাঁ, দিয়ে ব্যাস তুমি চলে গেলা, ওখানে তুমি দিয়েছো, দিয়ে ওখানে যেতে যেতে গিয়ে দেখো তোমার খাবার রেডি হয়ে চলে আসছে। তো ইজন্ট ইট কনভিনিয়েন্ট? তুমি ক্লায়েন্টের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই কনভিনিয়েন্ট, বাট ওয়ার্কারের পয়েন্ট অফ ভিউ থেকে দিস ইজ নট গুড। কারণ তুমি রিডান্ডেন্ট হয়ে যাচ্ছ, যন্ত্র তোমার চেয়ে ফাস্ট করে। তার মানে কি, তোমার স্কিলটাকে, লো স্কিল যেগুলো সেগুলোকে অটোমেশন বা যন্ত্র নিয়ে নিচ্ছে, লো স্কিলগুলোকে। আর এখন যেটা হচ্ছে তোমার ওই যে ইসের ক্ষেত্রে, আমি প্যারালিগালদের স্টোরি বলেছিলাম তোমাদেরকে, এআই যে বিভিন্ন চ্যাট জিপিটি যে কাজটা করে, সামারাইজ করা, এইরকমই একটা আর একটু বড় পরিসরে একটা কাজ শুরু হয়েছে। সেটা হচ্ছে আমেরিকাতে 2 বছর একটা ডিগ্রি দেয়া হয়, এটাকে বলে হচ্ছে অ্যাসোসিয়েট ডিগ্রি, মানে আমাদের পাস কোর্সের মতোই অনেকটা। হ্যাঁ, যে তুমি একটা 66 ক্রেডিট করবা একটা নির্দিষ্ট সাবজেক্টের উপরে, বাস ওইটার একটা ডিগ্রি। এখন এইটা নিয়ে তুমি একটা লোয়ার এন্ডের কাজ তুমি পেতে পারো। তো এই প্যারালিগাল বলা হয় হচ্ছে ওই ধরনের ওয়ার্কারদের, যারা বিভিন্ন ল ফার্মে এই কোনো একটা কেস আসলো, কোনো একটা ক্লায়েন্টের কাছ থেকে তুমি কেস পেয়েছো, সেই কেসটার স্টাডি করা, এবং স্টাডি করে
অতীতে কী ধরনের এরকম কেস তৈরি হয়েছে সেই কেসগুলোর সাথে এটাকে কম্পেয়ার করে একটা রিপোর্ট তৈরি করা, এটা ছিল তাদের কাজ। এখন এআই এই কাজটা নিয়ে ফেলেছে, এখন এই প্যারালিগালরা বেকার। ঠিক আছে, তাহলে এই যে অটোমেশনের এই ব্যাপারটা যে অর্গানাইজেশনগুলোতে 70s আমি যেটা বলছি মানে থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলা হয়, যদিও এটাকে অত প্রমিনেন্টলি বলা হয় না, কিন্তু এটা একটা কন্টিনিউয়েশন, সেকেন্ডের একটা কন্টিনিউয়েশন। এবং ওইটার উপর একটা খুব চমৎকার বই আছে, ইলেকট্রনিক সোয়েটশপ। ওই বইটা লিখেছেন বারবারা গার্সন নামে এক ভদ্রমহিলা। ওনার প্রথম এক্সপিরিয়েন্স ছিল মানে 70s তোমার একটা ওয়াং নামে একটা ওয়ার্ড প্রসেসর ছিল। ওয়ার্ড প্রসেসরকে আমরা চিনি, মানে কম্পিউটারের আগেই ইলেকট্রনিক টাইপরাইটারেরই মেমোরিওয়ালা একটা কী বলে সংযোজন, এটাকে বলা হতো ওয়ার্ড প্রসেসর। শুধু ওয়ার্ড প্রসেসিং মানে যে কোনো কিছু টাইপ করা, ডকুমেন্টস তৈরি করা, এই কাজটা করতে পারতো, স্পেশালাইজড। ওগুলোও গায়েব হয়ে গেছে মানে 80s প্রথম দিকে এসে গায়েব হয়ে গেছে, কিন্তু ওইটার নাম ছিল হচ্ছে ওয়াং। তো এইটা বিভিন্ন জায়গায় টাইপিং সার্ভিসে এই ব্যাপারটা ব্যবহার হতো। আচ্ছা, ওই ভদ্রমহিলা বারবারা গার্সন, ভদ্রমহিলার নাম, তোমরা ইউটিউবে তার ভিডিও পাবা। উনি টাইপিস্ট হিসেবে জব নিলেন। ঠিক আছে, আচ্ছা, টাইপিস্ট হিসেবে জব নিতে গিয়ে দেখে যে একটা বিল্ডিংয়ের বেসমেন্টে তাদের অফিস, কেউ কোথাও নাই, মানে শুধু ওয়ার্কাররা ছাড়া কেউ নেই, সবাই ঘাড় গুজে টাইপ করছে। তো সে প্রথম জব, সে গিয়ে ওখানে বসছে, এদিকে একটু তাকায় ওদিকে একটু তাকায়, তারপরে টাইপ করে, তাকে যেটা দেয়া হয়েছে। আচ্ছা, ভালো কথা। সেকেন্ড ডেতে তার ডাক পড়লো, উপরে একটা ছোট্ট ঘরের মতো আছে, ওইটার পিছন দিকে ওইখানে একজন বসে আছে, ওখানে ডাক পড়লো তার। তো ওই ভদ্রমহিলা গেলেন, যে গিয়ে বললো যে কী কেন ডেকেছে? বল যে your typing speed is very low, you cannot really continue like this in our organization, you have to be fast. তার পার মিনিট কতগুলো কি স্ট্রোক দিচ্ছে ওই ওয়াংয়ে, এটা রেকর্ড করে এটা আবার ওই কনসোল, ওইখানে যে সুপারভাইজার বসে আছে ওই কনসোলে চলে গেছে। ঠিক আছে, এবং সেটা দিয়ে সে ওয়ার্কারের প্রোডাক্টিভিটি জাজ করতে পারছে যে সে 1 মিনিটে কতখানি টাইপ করছে, একটা রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড সেটা সে করতে পারছে কিনা। মিনিটে মনে করো 60 ওয়ার্ড অর 80 ওয়ার্ডস এরকম। তার মানে কি ইউ হ্যাভ টু বি ভেরি ফাস্ট। এই যে মানে এগুলো হচ্ছে তোমার অর্গানাইজেশনাল টেকনোলজি, আস্তে আস্তে অর্গানাইজেশনাল সেট আপটাকে চেঞ্জ করে দিচ্ছে। এবং চেঞ্জ করতে গিয়ে যেই জিনিসগুলো তৈরি হচ্ছে যে শুধু ইন্ডিভিজুয়াল ওয়ার্কার না, কিভাবে এই একটা পার্টিকুলার টিম কাজ করছে, সেই টিমগুলো অবস্থান কি হবে, তাদেরকে ওয়ার্ক ফ্রম হোম। আমার ভাগ্নি একটা আছে, আমেরিকাতে চাকরি করে, ও গতকাল এসছে, তার কি করতে হবে, কালকে থেকে আবার ওয়ার্ক ফ্রম হোম। সে এমনি ছুটি নিয়ে আসছে ঠিকই, কিন্তু তার এই 2 সপ্তাহ বাসায় বসে কাজ করবে, এবং এটা পসিবল কি ইন্টারনেটের থ্রুতে। তো এইগুলো কিন্তু আস্তে আস্তে এই কাজের প্রকৃতি এবং ওয়ার্কারকে এক ধরনের স্বাধীনতা দিচ্ছে। স্বাধীনতাটা কি, আমি নিজের বাসায় বসে কাজ করছি, বাট অন দি আদার হ্যান্ড তার যে প্রাইভেট টাইম, এটাও সে এখন অফিসের কাজে ব্যবহার করতে বাধ্য। বা তার প্রাইভেট স্পেস, মনে করো একজন মহিলার তার বাচ্চা আছে, তাকে বলা হয়েছে ওয়ার্ক ফ্রম হোম, বাচ্চা এসে তাকে এইটার জন্য বিরক্ত করছে, বা বাচ্চাকে খাওয়াতে উঠতে হচ্ছে, এই করতে হচ্ছে, তাহলে তার অফিসে থাকলে তার যেই রকম কনসেন্ট্রেশন নিয়ে কাজ করতে হতো সেটা এখানে করতে হচ্ছে না, মানে সেটা এখানে সে পাচ্ছে না, সেই কনসেন্ট্রেশন সে রাখতে পারছে না। তো তাহলে কি হলো যে আমরা টেকনোলজির মাধ্যমে ওই ধরনের একটা ওয়ার্ক প্লেস তৈরি করছি, যে ওয়ার্ক প্লেসটা ক্রমাগতই ভার্চুয়াল হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভার্চুয়াল কোন সেন্সে, যে যেই জায়গায় হওয়ার কথা ছিল সেখানে নাই, আর এটা অন্য জায়গায় চলে গেছে। আচ্ছা, এখন 3D প্রিন্টিংয়ের নাম শুনছো তোমরা? 3D প্রিন্টিং, আমার এটা প্রেডিকশন যে কাজ করবে আবার আমাদেরকে ওই যে আর্টিজানদের জায়গায় ফেরত নিয়ে যাবে। বাট ওই আর্টিজান আর আগের আর্টিজান হবে না। আর্টিজান বলতে মনে আছে যে কারিগর, হ্যাঁ একটু আর 2 মিনিট, হ্যাঁ 2 মিনিট। তাহলে 3D প্রিন্টিং দিয়ে তুমি অনেক কিছুই বাসায় বসে তৈরি করতে পারো,
অনেকে বন্দুক তৈরি করেছে, ছোটোখাটো ডল জিনিসপত্র। এটা যখন আরও বেটার হবে তখন দেখবা যে তুমি অলরেডি কিন্তু অনেকে এই কাজ করে, ওই যে এটাকে কি বলে, কি মার্কেটিং যেন বলে না, যে তুমি তোমার পছন্দ মতো করে টি শার্ট তৈরি করে সাপ্লাই দাও। তুমি এইটা পাও, ডিজাইনটা পাও থেকে ইন্টারনেট থেকে, তুমি বাসায় বসে এগুলোকে টি শার্টগুলোকে ব্লক করে তারপর তুমি সেল করো। এটার একটা নাম আছে, কি মার্কেটিং যেন বলে, হ্যাঁ, প্রিন্ট অন ডিমান্ড। হ্যাঁ, এইটা একটা নাম, আরেকটা একটা নাম আছে। মানে এই যে দেখতে পাচ্ছ যে একটা লুজ, তোমাকে আর কোনো কারখানাতে কাজ করতে হচ্ছে না, তোমার বাসায় তোমার কারখানা হয়ে গেছে। এটা একজন ইটালিয়ান ছিলেন, রানিরো পাঞ্জিরি নামে একজন ইটালিয়ান ফিলোসফার ছিলেন। উনি বলছে যে ফ্যাক্টরি উইদাউট ওয়াল, মানে তুমি ফ্যাক্টরির চেয়ে বাইরে চলে গেছো, সারা তোমার ফ্যাক্টরি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আজকে আমরা এখানে থামবো। তো এটা ছিল আমাদের থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরের যে